বিসমিল্লাহির রহমানির রাহিম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, প্রভাষক প্রাণীবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আমাদের আজকের পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে এটি আমাদের পঞ্চম ক্লাস। আলোচ্য বিষয় হচ্ছে রক্ত সংবহন পদ্ধতি। আমাদের আজকের ক্লাসের শিক্ষণফল, অর্থাৎ আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে ধমনী ও শিরা কি তা বলতে পারবে, ধমনী ও শিরার পার্থক্য বলতে পারবে এবং মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, মানবদেহে রক্ত সংবহন মূলত হৃৎপিণ্ড এবং কিছু রক্তনালীর মাধ্যমে হয়ে থাকে। যে সকল রক্তনালীর মাধ্যমে রক্ত সংবাহিত হয়, এই রক্তনালীগুলো দুই ধরনের হয়ে থাকে, যথা ধমনী এবং শিরা। ধমনী যে সকল রক্তনালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে কৈশিক জালিকায় শেষ হয় এবং হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে পরিবহন করে, তাদেরকে ধমনী বলে। উল্লেখ্য, পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, অর্থাৎ রক্তনালীগুলোর মধ্যে যে রক্তনালীগুলো হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে সেগুলোই হচ্ছে ধমনী। ব্যতিক্রম হচ্ছে শুধু পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনী অক্সিজেন যুক্ত রক্তের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে থাকে। এরপর হচ্ছে শিরা। যে সকল রক্তনালী দেহের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে মুক্ত হয় এবং দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে পরিবহন করে, তাদেরকে শিরা বলে। উল্লেখ্য, পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, অর্থাৎ শিরাগুলো ধমনীর সম্পূর্ণ বিপরীত। শিরাগুলো দেহের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে নিয়ে যায়। ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের পরিবর্তে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। ডান পাশে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে বিভিন্ন ধরনের ধমনী ও শিরা দেখানো হয়েছে। সর্বপ্রথম তোমরা এখানে যেই রক্তনালীটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মহাধমনী। এই মহাধমনী আমাদের হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে বের হয়ে আসে। বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনী বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে দেয়। তারপর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ ফুসফুসীয় ধমনী। এ পাশে আরও একটি ফুসফুসীয় ধমনী রয়েছে। এই ফুসফুসীয় ধমনীগুলো মূলত উৎপন্ন হয় ডান নিলয় থেকে। এই ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে বাহিত হয়। তারপর উপরের দিকের এই রক্তনালীটিকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা, নিচের দিকের এই রক্তনালীটি হচ্ছে নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা দেহের ঊর্ধ্ব অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডানলিন্দে নিয়ে আসে। অনুরূপভাবে নিম্ন মহাশিরা দেহের নিম্নাংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডানলিন্দে ফিরিয়ে নিয়ে আসে। এছাড়া আমাদের ফুসফুসীয় শিরা থাকে চারটি, দুইটি এই পাশে এবং দুইটি এই পাশে। এই চারটি ফুসফুসীয় শিরা মূলত ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে নিয়ে আসে। শিক্ষার্থী বন্ধুরা, ধমনী ও শিরার মধ্যে কিছু পার্থক্য এখানে দেওয়া আছে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। পার্থক্যগুলো হচ্ছে, 1 নম্বর পার্থক্য, ধমনী হৃৎপিণ্ডে উৎপন্ন হয়ে কৈশিক নালীতে শেষ হয়, শিরা কৈশিক নালীতে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়। ধমনী হৃৎপিণ্ড থেকে দেহের দিকে প্রবাহিত হয়, অপরপক্ষে শিরা দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয়। ধমনী বেশ পুরু ও স্থিতিস্থাপক, শিরা কম পুরু ও অস্থিতিস্থাপক। ধমনীর লোমেন ছোট, অপরপক্ষে শিরার লোমেন বড়। পালমোনারি ধমনী ছাড়া সকলেই অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, অপরপক্ষে পালমোনারি শিরা ছাড়া সকলেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ধমনীর ক্ষেত্রে কোনো কপাটিকা থাকে না, শিরার ক্ষেত্রে কপাটিকা থাকে। ধমনীতে
উচ্চ চাপে রক্ত প্রবাহিত হয়, শিরায় কম চাপে রক্ত প্রবাহিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, ধমনী ও শিরার মাধ্যমে হৃৎপিণ্ড কিভাবে আমাদের সমগ্র শরীরে রক্ত সংবহন করে সেটি আমরা এ পর্যায়ে জেনে নেব। মানুষের রক্ত সংবহন তন্ত্র দুটি চক্রের মাধ্যমে রক্ত সঞ্চালন করে, যথা সিস্টেমিক চক্র এবং পালমোনারি চক্র। সিস্টেমিক চক্রের মাধ্যমে যেই সংবহন হয় তাকে সিস্টেমিক সংবহন বলে, পালমোনারি চক্রের মাধ্যমে যেই সংবহন হয় তাকে পালমোনারি সংবহন বলে। প্রথমে আমরা সিস্টেমিক সংবহন সম্পর্কে জানব। যেই সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছায় এবং অঙ্গগুলো থেকে ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে তাকে সিস্টেমিক সংবহন বলে। অর্থাৎ এক্ষেত্রে রক্ত আমাদের হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে শুরু করে দেহের বিভিন্ন অংশের মধ্য দিয়ে পরিভ্রমণ করে হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসে। এতটুকু সংবহনকে আমরা সিস্টেমিক সংবহন বলে থাকি। এই সংবহনের মাধ্যমে দেহের সকল কোষ, টিস্যু ও অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ হয় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফেরত আসে। বিষয়টি আমরা ডান পাশের চিত্রের মাধ্যমে ভালোভাবে বোঝার চেষ্টা করব। তোমরা এই চিত্রে মাঝখানে একটি হৃৎপিণ্ড দেখতে পাচ্ছ। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের মাধ্যমেই শরীরের বিভিন্ন অংশে রক্তবাহিকাগুলোর ভেতর দিয়ে রক্ত সংবাহিত হয়। তো হৃৎপিণ্ডের এই সংকোচনকে বলা হয় সিস্টল এবং হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে হৃৎপিণ্ডের বাম অলিন্দ, এটি বাম নিলয়, এটি হচ্ছে ডান অলিন্দ, এটি হচ্ছে ডান নিলয়। তো হৃৎপিণ্ডের যেই বাম নিলয় রয়েছে সেই বাম নিলয় থেকে রক্ত মহাধমনীর মধ্য দিয়ে দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। বিভিন্ন অংশে পৌঁছার পর এই রক্ত থেকে বিভিন্ন অংশের অঙ্গগুলো, অঙ্গের কোষগুলো অক্সিজেন গ্রহণ করে এবং রক্তে কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দেয়। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসে। তো বাম নিলয় থেকে শুরু করে এই যে রক্ত বিভিন্ন অংশ পার হয়ে ডান অলিন্দ পর্যন্ত ফিরে আসলো, এতটুকু সংবহনকে আমরা বলে থাকি সিস্টেমিক সংবহন। এক কথায় বলা যায় হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে ডান অলিন্দ পর্যন্ত যেই সংবহনটুকু, এটুকুই হচ্ছে সিস্টেমিক সংবহন। এরপর পালমোনারি সংবহন, যে সংবহনে রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে তাকে পালমোনারি বা ফুসফুসীয় সংবহন বলে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের হৃৎপিণ্ডের যেই ডান ভেন্ট্রিকল রয়েছে অর্থাৎ ডান নিলয় যেটি রয়েছে সেই ডান নিলয় থেকে রক্ত বিভিন্ন শিরার মাধ্যমে ফুসফুসে পৌঁছাবে এবং ফুসফুসে সেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে অক্সিজেন গ্রহণ করে আমাদের হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসবে। এতটুকু সংবহনকে বলা হয় পালমোনারি সংবহন। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি এক কথায় হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে শুরু করে বিভিন্ন রক্তবাহিকার মধ্য দিয়ে রক্ত ফুসফুসে যাবে, ফুসফুস থেকে আবার অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসবে। এই এতটুকু সংবহন হচ্ছে পালমোনারি সংবহন। তো মানবদেহের এই দুই ধরনের সংবহনকে আমরা একটি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রথমেই সিস্টেমিক সংবহনের গতিপথ। সিস্টেমিক সংবহনের ক্ষেত্রে আমাদের যেই বাম নিলয়টি রয়েছে সেই বাম নিলয় থেকে রক্ত চলে যায় মহাধমনীতে। তোমরা ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাম নিলয়। এখান থেকে রক্ত এই যে ধমনীটি রয়েছে এটির নাম হচ্ছে মহাধমনী, এই মহাধমনীতে চলে আসে। মহাধমনী থেকে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে আমাদের শরীরের অঙ্গতন্ত্রে পৌঁছায়, শরীরের ঊর্ধ্বাংশে পৌঁছাতে পারে, নিম্নাংশে পৌঁছাতে পারে। এরপর এখান থেকে মহাশিরায় পৌঁছায়। তোমরা দেখতে পাচ্ছ শরীরের এই অংশ থেকে নিচের দিকে যে শিরাটি এটিকে আমরা নিম্ন মহাশিরা বলি, উপরের দিকের এই শিরাটিকে আমরা ঊর্ধ্ব মহাশিরা বলে থাকি। তাহলে অঙ্গতন্ত্র থেকে রক্ত পৌঁছাচ্ছে মহাশিরায়, মহাশিরা থেকে সেগুলো পরবর্তীতে ফিরে আসে কোথায়? আমাদের হৃৎপিণ্ডের ডান অলিন্দে।
এই হচ্ছে সিস্টেমিক সংবহনের গতিপথ। এরপর রয়েছে পালমোনারি সংবহনের গতিপথ। এই ক্ষেত্রে আমাদের যে ডান নিলয় রয়েছে সেই ডান নিলয় থেকে রক্ত সংবহন শুরু হয়। ডান নিলয় থেকে রক্ত প্রথমে চলে যায় পালমোনারি ধমনীতে। এখানে যে ধমনীটি রয়েছে সেটি হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনীতে এগুলো আমাদের পালমোনারি ধমনী থেকে ফুসফুসে রক্ত চলে আসে। ফুসফুস থেকে পরবর্তীতে পালমোনারি শিরায় চলে আসে। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ফুসফুস। ফুসফুস থেকে এই পালমোনারি ভেইন বা পালমোনারি শিরায় আসে। অনুরূপভাবে এ পাশেও পালমোনারি ভেইনে চলে আসে এবং এই ভেইনগুলোর মাধ্যমে বা পালমোনারি শিরার মাধ্যমে সর্বশেষ এটি হৃৎপিণ্ডের বাম অলিন্দে পৌঁছায়। এই হচ্ছে সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহনের গতিপথ। এভাবেই কিন্তু হৃৎপিণ্ড থেকে রক্ত আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, সিস্টেমিক ও পালমোনারি সংবহন ছাড়াও আরও দুই ধরনের সংবহন রয়েছে, যথা করোনারি সংবহন ও পোর্টাল সংবহন। আমরা এই দুই ধরনের সংবহন সম্পর্কেও জেনে নেব। প্রথমে জেনে নেব করোনারি সংবহন সম্পর্কে। যেই পদ্ধতিতে হৃৎপিণ্ডের নিজস্ব পেশিতে রক্ত সংবাহিত হয় তাকে করোনারি সংবহন বলে। তোমরা জানো আমাদের হৃৎপিণ্ড একটি শক্তিশালী পাম্প যন্ত্র। হৃৎপিণ্ডের মধ্য থেকে ক্রমাগত শরীরের বিভিন্ন অংশে রক্ত সংবাহিত হয়। এই জন্য হৃৎপিণ্ডের প্রচুর পরিমাণ শক্তি প্রয়োজন হয়। সেই শক্তি হৃৎপিণ্ড তার রক্ত থেকেই গ্রহণ করে থাকে। এজন্য হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সংবহন করা প্রয়োজন হয়। তো যেই পদ্ধতিতে হৃৎপিণ্ডের নিজস্ব পেশিতে রক্ত সংবাহিত হয় সেটি হচ্ছে করোনারি সংবহন। তো হৃৎপিণ্ডের বাম নিলয়ে অবস্থিত মহাধমনীর গোড়া থেকে ডান ও বাম ক্যারোটিড ধমনী বের হয়। এরা হৃৎপিণ্ডের পেশির ভেতর প্রবেশ করে, তারপর শাখা প্রশাখা ও কৈশিক জালিকায় বিভক্ত হয়ে হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে উপরের দিকের এই যে রক্তনালীটি, এটি হচ্ছে আমাদের মহাধমনী। এই মহাধমনীর গোড়া থেকে যেই রক্তনালীগুলো বের হয়, তোমরা বাম পাশে একটি রক্তনালী দেখতে পাচ্ছ, ডান পাশে আরও একটি রক্তনালী দেখতে পাচ্ছ। এই রক্তনালী দুটিকে বলা হয় ডান ও বাম ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনীগুলো পরবর্তীতে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে হৃৎপিণ্ডের বিভিন্ন পেশিতে প্রবেশ করে। বিভিন্ন পেশিতে প্রবেশ করার পর এরা মহাধমনী থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই পেশিগুলোতে বহন করে, ফলে পেশিগুলো রক্ত থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। অনুরূপভাবে হৃৎপেশির কৈশিক জালিকাগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে করোনারি সাইনাসে যায় এবং সেখান থেকে হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। এরপর রয়েছে পোর্টাল সংবহন। কোনো কোনো অঙ্গের কৈশিক জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে এবং সেখানে পুনরায় কৈশিক জালিকায় বিভক্ত হয়। এ ধরনের সংবহনকে পোর্টাল সংবহন বলে। মানবদেহে শুধু হেপাটিক বা যকৃত পোর্টালতন্ত্র বিদ্যমান থাকে। অর্থাৎ এই পোর্টাল সংবহনের ক্ষেত্রে কি হয় ঘটনাটি, সেটি হচ্ছে কোনো একটি অঙ্গের কৈশিক জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি অঙ্গে প্রবেশ করবে, সেখানে আবার কৈশিক জালিকা সৃষ্টি করবে। এক্ষেত্রে আমরা বলতে পারি পাকস্থলী, অগ্নাশয়, অন্ত্র, প্লীহা প্রভৃতি অঙ্গ থেকে কৈশিক জালিকার মাধ্যমে সংগৃহীত রক্ত হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যায়। যকৃতের মধ্যে এই শিরা পুনরায় কৈশিক জালিকায় বিভক্ত হয়। এসব রক্তজালিকাসমূহ পরে একীভূত হয়ে হেপাটিক শিরা গঠন করে এবং এই হেপাটিক শিরা নিম্ন মহাশিরায় বাহিত হয়ে তার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো হৃৎপিণ্ডের ডান অলিন্দে নিয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের একটি ভিডিও দেখব। হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত একটি জীবন্ত পাম্প যন্ত্র। এটি আমাদের বুকের একটু বাম পাশে অবস্থান করে। হৃৎপিণ্ড প্রধানত ডান ও বাম এই দুই অংশে বিভক্ত। এই বিভাজন অক্সিজেন যুক্ত রক্ত ও অক্সিজেন রিক্ত রক্তকে মিশতে বাধা দেয়। রক্ত, রক্তনালিকা ও হৃৎপিণ্ড মিলে তৈরি করে রক্ত সংবহন তন্ত্র। এই তন্ত্র
অক্সিজেন এবং খাদ্য দেহের সর্বত্র পৌঁছে দেয়। হৃৎপিণ্ড প্রতি মিনিটে 5 কোয়ার্ট রক্ত পাম্প করে। প্রতিদিন এটি 1 লক্ষ বার এবং বছরে 35 মিলিয়ন বার সংকুচিত ও প্রসারিত হয়। আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত নীল রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ে ফিরে আসে। পরবর্তীতে হৃৎপিণ্ড এই রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে পাঠায়। ফুসফুস এই রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেয় এবং এর সাথে অক্সিজেন যুক্ত করে। অক্সিজেন যুক্ত লাল রক্ত এরপর বাম অলিন্দ ও বাম নিলয়ে প্রবেশ করে। হৃৎপিণ্ড এই রক্ত মহাধমনীর মাধ্যমে দেহের সর্বত্র পৌঁছে দেয়। আমাদের হৃৎপিণ্ডের 4টি বাল্ব রক্তকে নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে। এই বাল্বগুলো হলো ট্রাইকাসপিড, মাইট্রিয়াল, পালমোনারি ও আওর্টিক বাল্ব। এগুলো শুধুমাত্র এক দিকে খোলে। এই বাল্বগুলোর খোলা এবং বন্ধ হওয়ার শব্দই হলো হৃদস্পন্দন। হৃদস্পন্দন সিস্টোল এবং ডায়াস্টোলের সমন্বয়ে গঠিত। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। সিস্টোল অবস্থায় নিলয়গুলো সংকুচিত হয়, এর ফলে রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে এবং বাম নিলয় থেকে দেহে প্রবাহিত হয়। এরপর নিলয় দুটো প্রসারিত হয়, একে বলা হয় ডায়াস্টোল। ফলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে। এইভাবে এই চক্র বারবার চলতে থাকে। হৃৎপিণ্ড কোষ দ্বারা গঠিত একটি জীবিত অঙ্গ, তাই এর বেঁচে থাকার জন্য দরকার হয় খাদ্য ও অক্সিজেনের। যে রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত প্রবাহিত হয় তাকে বলে করোনারি ধমনী। এর মাধ্যমেই হৃৎপিণ্ডের কোষগুলো খাদ্য ও অক্সিজেন পেয়ে থাকে। আমাদের হৃৎপিণ্ডের ভিতরে রয়েছে সুন্দর একটি বৈদ্যুতিক সার্কিট। ডান অলিন্দের উপরে সাইনোএট্রিয়াল নোড থেকে এই সার্কিটে বৈদ্যুতিক ইম্পালস শুরু হয়। একে বলা হয় পেসমেকার। এটি প্রথমে অলিন্দ দুটোকে সংকুচিত করে। পরবর্তীতে এই ইম্পালস এট্রিওভেন্ট্রিকুলার নোড হয়ে নিলয়ে প্রবেশ করে এবং নিলয় দুটোকে সংকুচিত করে। এইভাবে এই বৈদ্যুতিক সার্কিট হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস মূলত এ পর্যন্তই। তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটি হচ্ছে মানবদেহের রক্ত সংবহন পদ্ধতি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও। তো সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।